মঞ্চে আহ্বান করব আমাদের শিবুদাকে। আমাদের এই পালাটি মঞ্চস্থ করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদেরকে শিখিয়েছেন আমাদের মাস্টার মশাই সম্মানিত শিবপ্রসাদ বারিক মহোদয়কে। আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড শ্যামা পূজা কমিটি এবং নবযাত্রা সমাজ এর পক্ষ থেকে আমাদের সামান্য প্রীতি উপহার তুলে দিচ্ছি। একটু জোরদার হাতে তালি হবে আমাদের নির্দেশক, আমাদের সকলের প্রিয় শিবুদার জন্য। একটু জোরদার হাতে তালি হবে। আমরা যার সঙ্গে থেকে যিনি আমাদের অনেক পরিশ্রম করে এই নাটকটি মঞ্চস্থ করার উপযোগী করে তুলেছেন, সেই শিবুদাকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড শ্যামা পূজা কমিটি এবং নবযাত্রা সমাজের পক্ষ থেকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে আমাদের সম্মানীয় উপহার তুলে দিচ্ছেন কমলদা। সহযোগিতা করছেন আমাদের সবাই। একটু হাতের তালি হবে। আমরা এরপরে মূল অনুষ্ঠানে যাব। যারা
নমস্কার। ওম নমো নট নাথায় নমঃ। ওম নমো নট নাথায় নমঃ। ওম নমো নট নাথায় নমঃ। সর্বাগ্রে গ্রহণ করুন সেন্ট্রাল বাস স্ট্যান্ড সার্বজনীন শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে ভাতৃদ্বিতীয়ার শুভ সন্ধ্যায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রারম্ভের পূর্বে আমাদের কয়েকটি বিশেষ ঘোষণা। প্যান্ডেলের যে সমস্ত খুঁটিতে মাইকের চোঙগুলো বাঁধা আছে সেগুলোতে দয়া করে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না। তাতে নাটক শুনতে ও শোনাতে উভয়েরই অসুবিধা হবে। নাটকের প্রয়োজন মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো আলো নিভবে। দয়া করে কৃত্রিম আলো ব্যবহার করে মঞ্চকে আলোকিত করবেন না। নাটক মঞ্চস্থ হওয়াকালীন কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। প্রয়োজন আমাদের মাইক ব্যবহার করবেন। সাজঘরে যাতায়াতের পথে কোনরূপ ভিড় জমাবেন না। নাটকে যারা অভিনয় করছেন প্রত্যেকে আপনাদের বাড়ির কলা কুশলী ভেবে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন। বিশেষভাবে অনুরোধ, যাত্রার শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কেউ আসন ত্যাগ করবেন না। আমাদের বিশেষ বিশেষ ঘোষণাগুলো এখানেই শেষ হলো। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। আজকে বাবার ফাঁসির দিন। বন্ধ করো, বন্ধ করো ওই পাগলা ঘন্টা। ওই ঘন্টার আওয়াজ যে আমি আর সহ্য করতে পারছি না। ওই ঘন্টার আওয়াজ যে আমার মাথার মধ্যে শত হাতুড়ির ঘা মারছে। সহস্র বজ্র যেন আমার মাথায় ভেঙে পড়ছে। আমি আর সহ্য করতে পারছি না। এই শালা শুয়োরের বাচ্চা, তোর জন্য কি আমরা ঘুমোতে পারবো না? সারা রাত ধরে অ্যাক্টিং করবি, তোর অ্যাক্টিং চলবে নাকি? আমার শালাকে চল চল বলিস না অপমান আমি সহ্য করতে ওই দেখুন স্যার, ওই দেখুন স্যার, বুড়ো করে দিকে মেরে ওরা পালাচ্ছে। যাও ওই দুজনকে হাতে বেড়ি দিয়ে ছেলে আটকে রাখো। ওকে স্যার। ভগবান বাবু ওই নামে আমায় আর ডাকবেন না। ভগবান মরে ভূত হয়ে গেছে। আজ আমি তার প্রেতাত্মা। না ভগবান বাবু, ভগবান এখনো মরেনি। তার আহত মনটা এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছে তার ঘুমন্ত অতীত। এই অতীতটাকে আপনি একটু একটু করে জাগিয়ে তুলুন। সেই অতীতটাকে জাগিয়ে আর কি হবে স্যার? ভগবানের এই অন্তর থেকে ঝরবে বেদনার রক্ত। স্মৃতির পদ্মায় ফুটে উঠবে কতকগুলো হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি। না, এই শেষ বিদায় কালে বেদনার মোড়কে ঢাকা সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোকে আর আমি জাগিয়ে তুলতে চাই না স্যার। জাগাতে আপনাকে হবেই। আপনার চালচলন লক্ষ্য করে আমি বেশ বুঝতে পেরেছি কোন লঘু কারণে আপনি আজকে ফাঁসির অর্ডার হয়েছে। আজ ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আপনার শাস্তি লঙ্ঘন করার আমার কোনো অধিকার নেই। তাই তোমার অতীতের কাহিনী শুনতে আমার বড় ইচ্ছুক।
দয়া করে আপনি আপনার জীবন ইতিহাসটা আমার কাছে তুলে ধরুন। কেমন করে বলবো স্যার, কেমন করে বলবো? চক্রান্তের রাহু গ্রাসে হারিয়ে যাওয়া আমার সোনার সংসারের করুণ কাহিনী কেমন করে শোনাবো? বাবা মা নামক পথের কাটাটাকে সৌভাগ্যের রাজপথ থেকে অনাদারে ছুঁড়ে ফেলে দেওয়া আমার সুযোগ্য পুত্রের নির্মম ইতিহাস। যত কষ্ট হলেও আপনি বলুন, আমি শুনবো। বেশ, তাহলে শুনুন স্যার। আমার নিজের হাতে গড়া গ্রাম সেই শান্তিপুরের কথা, যে শান্তিপুরের পল্লী বধূরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করত। মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে আলোয় ভরে ধরে কলসি কাঠে গ্রামের মেয়েরা জল ভরতে আসতো। পুরের বুকে নেমে এলো একদিন লোভ লালসা হিংসার সর্বগ্রাসী আক্রমণ, আর সেই আক্রমণের শিকার হলাম আমি শ্রী ভগবান বচ্চা। এই জীবন নাটকের কাহিনীর দৃশ্যে দৃশ্যে ছত্রে ছত্রে ব্যথার লিপিতে রইল লেখা। নিঠুর নিয়তির শেষ ভিতরে আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন। পরম পুরুষ ঠাকুর যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদযুগলে শতকোটি প্রণাম জানিয়ে যাত্রার প্রবাদ পুরুষ গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মকে স্মরণ করে মাতা সর্বমঙ্গলা, মাতা চণ্ডী, মাতা শীতলা ও শ্যামা মা
এবং বাবা তারকনাথ সহ 33 কোটি দেব দেবীর চরণ স্মরণ করে উপস্থিত আওয়াল বৃদ্ধ বনিতার পদরজ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের এক বাস্তবধর্মী সম্পূর্ণ সামাজিক পালা। আজকে বাবা ফাঁসির দিন। রচনা প্রখ্যাত পালাকার ডাক্তার তাপস কুমার, নির্দেশনা জনপ্রিয় নির্দেশক শিবপ্রসাদ বারিক, আমাদের সকলের প্রিয় শিবুদা। আলো ও ধ্বনি মা মনসা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে বিষ্ণুপদ দে ও ঝড়ু বাবু, আবহ সঙ্গীত সুদাম বাবু ও সম্প্রদায়। সাজসজ্জা মা বাসন্তী পোশাক স্টোর সত্ত্বাধিকারী নিতাই চন্দ্র জানা। অভিনয় নবযাত্রা সভা, পরিচালনায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড শ্যামা পূজা কমিটির সদস্য, স্থানীয় বিধায়ক, প্রধান, পঞ্চায়েত ও প্রশাসন সহ সেন্ট্রাল বাস স্ট্যান্ড কমিটির সমস্ত ব্যক্তিবর্গদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি 1432 বঙ্গাব্দের সুপার ডুপার হিট সারা জাগানো সম্পূর্ণ সামাজিক পালা। সংসার চাঁদে গ্রহণ লেগেছে, কে মেটাবে জন্মের ঋণ, নিঠুর নিয়তির শেষ বিচারে আজকে বাবার ফাঁসির দিন। আজকে বাবার ফাঁসির দিন। আজকে বাবার ফাঁসির দিন। এক গুলিতে আমি উড়ন্ত বালি হাঁসটাকে মাটিতে ফেলে দিয়েছি। আর যদি ড্যাডির সঙ্গে থাকতো তাহলে তাকে দেখে বলতাম, ড্যাডি রাইফেল শুট কম্পিটিশনে তোমার আর দাদার চেয়ে কোন অংশ কিন্তু আমি কম নই। ধরণী, এই ধরণী, তুই আমার শিকারটাকে নিয়ে গিয়ে গাড়িতে বস, আর আমি ততক্ষণ একটু এনজয় করে নি। আকাশ ভরা চুমকি তারা, আকাশ ভরা চুমকি তারা, রাস্তা যেন আছে খেয়ালি, মন কি তাই ভাসি তাই সোনালি মন সোনালি। আকাশ ভরা চুমকি তারা, আকাশ ভরা চুমকি তারা, রাস্তা যেন আছে খেয়ালি, মন কি এই
কতবার বলেছি আমার সামনে এই অশিক্ষিত গেইয়া শব্দগুলো উচ্চারণ করবি না। আমাকে দিদিমণি বলে না ডেকে মেম সাহেব বলে রাখতে পারিস না আজকে। তুই শিকাটাকে গাড়িতে তুলেছিস? না ম্যাম স্যার। হোয়াট? তুই ওটাকে এখনো তুলে আনিসনি? আনবো কি করে? আনতে গিয়েই তো যত গোলমাল। কিসের গোলমাল? আমি গিয়ে দেখলাম আমি যাওয়ার আগেই হঠাৎ একটা বাবু এসে হাঁসটাকে তুলে নিয়ে সেবা শুশ্রূষা করতে লেগে শুরু করেছে। আমি বললাম ওটা আমার মেম সাহেবের শিকার, ওটা আমার হাতে তুলে দাও। তারপর তারপর লোকটা আমায় ধমক দিয়ে বলল আমি শুশ্রূষা করে ওর প্রাণ বাঁচিয়েছি, তাই হাঁসটা আমার। Shut up! মেম সাহেব, গুলি করে রাস্কেলের মাথার খুলিটাই উড়িয়ে দেবো। গায়ে চামড়া তুলে নিয়ে আমি জুতো বানাবো। পায়ের মাপটা দিয়ে যান ম্যাডাম, আমি নিজেই জুতো বানিয়ে আপনার জন্য পাঠিয়ে দেবো। এই কে তুমি? এই লোকটাই তোমার শিকার কেড়ে নিয়েছে মেম সাহেব। হ্যাঁ ম্যাডাম, আপনার ওই দামি বন্দুক দিয়ে যার সস্তা মাথাটা ওড়াতে চেয়েছিলেন, যার গায়ের কালো চামড়া দিয়ে আপনার ওই নরম সুন্দর পা দুখানি জুতো বানাতে চেয়েছিলেন, আমি সেই রাস্কেল। ওই ম্যাডাম, জুতোর মাপটা দিন। Shut up, you nonsense! সেন্স আমার ঠিকই আছে ম্যাডাম, যার সেন্স নেই সেই তো প্রকৃতির সৌন্দর্য রক্ষাকারী ওই সুন্দর প্রাণীটার বুকে গুলি চালিয়ে নির্লজ্জের মতো বিজয়নীর হাসি হাসছে। বাজে বকবক না করে উত্তর দাও। আমার শিকার তুমি ফিরিয়ে দেবে কি না? কখনোই না। আপনার ওই খেয়ালি মনের শখ মিটাতে নিষ্ঠুরের মতো যার প্রাণ নিতে চেয়েছিলেন, বহু কষ্টে আমার সেবা দিয়ে আমি তার প্রাণ বাঁচিয়েছি, তাই ওই হাঁসটার উপরে একমাত্র অধিকার আমার। আর ওই অসুস্থ আহত হাঁসটাকে কখনোই আমি আপনার হাতে তুলে দেব না। তাহলে এই বন্দুক দিয়ে তোমাকে আমি শিকার করবো, ইডিয়েট! এই কি করছেন মেম সাহেব? খারাপ কিছু হয়ে যাবে। বন্দুক নামান মেম আহ, সাহেব। সরে যাও তুই। ছোট মুখে বড় বড় কথা বলে যে অন্যায় করেছে তার নির্মম পরিণতি ওকে আমি এক্ষুনি টের পাই দেবো। বলো বলো রাস্কেল, কোথায় কোথায় আমার শিকার? কি হলো ম্যাডাম, আপনি ওরকম থরথর করে কাঁপছেন কেন? ইউ রাস্কেল! কি হলো মেম সাহেব, আপনি ওইভাবে থরথর করে কাঁপছেন কেন? বন্দুকের ভারে আপনার ওই নরম হাত দুটো মনে হয় অবশ হয়ে আসছে। নিন, চালান চালান গুলি। পারলেন না তো? হাতে বন্দুক থাকলেই গুলি চালানো যায় না ম্যাডাম, তার জন্য চাই হিম্মত। তুমি আমার বন্দুক ফিরে দাও বলছি। না, এই বন্দুক আমি এখনই থানায় জমা দিয়ে আপনার নামে আমি রিপোর্ট করব। পুলিশের কাছে বন্দুক জমা পড়লে বিশাল ঝামেলা হয়ে যাবে ম্যাডাম, কারণ কারণ এই বন্দুকের লাইসেন্স সাহেবের কর্তাবাবুর নামেই আছে। তাহলে তোমার ম্যাডামকে বলে দাও, এই প্রকাশ্য দিবালোকে লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে একজন নিরপরাধ ভদ্রলোককে মৃত্যু ভয় দেখানোর অভিযোগে শাস্তি নিতে উনি যেন প্রস্তুত থাকে। দাঁড়ান বাবু, দাঁড়ান বাবু, যাবেন না বাবু, যাবেন না। মেম সাহেব, ক্ষমা চাই নিন মেম সাহেব। ভুল করে অন্যায় করে ফেলেছে মেম সাহেব আমার। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার মেম সাহেব অপরাধ করেছে, ওনাকে ক্ষমা করে দিন। যার হয়ে তুমি ক্ষমা চাইছো, কই তার চোখে মুখে তো অনুশোচনার ছায়াও নজরে পড়ছে না। অবশ্য বন্দুক আমি ফিরিয়ে দিতে পারি যদি আপনার মেম সাহেব আমার কাছে ক্ষমা চান। What? আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ, আপনি ক্ষমা চাইবেন এবং হাত জোড় করে ক্ষমা চাইবেন। Impossible! জীবনে কখনো আমি কারো কাছে ক্ষমা চাইনি আর কোনো দিনও চাইবো না। তাহলে বন্দুকটা আমি থানাতেই জমা দিয়ে আসি। বাবু যাবেন না, একটু দাঁড়ান। মেম সাহেব ক্ষমা চাই না মেম সাহেব, নাইলে সর্বনাশ হয়ে যাবে। ধরনি এভাবে নয়, হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। হোয়াট? মেম সাহেব, বাবু যা বলছেন তাই করুন না, ক্ষমা চেয়ে নাও। বেশ, আমায় তুমি ক্ষমা করো। You shut up! এবারের মতো আপনাকে আমি ক্ষমা করলাম, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে যদি কোনোদিন কোনো প্রাণীর বুকে গুলি চালানোর স্পর্ধা দেখান, সেদিন আজকের মতো আপনার হাত থেকে ওই বন্দুকটা কেড়ে নেব না,
সেই সঙ্গে আপনার ওই নরম হাত দুটো মুচড়ে ভেঙে দেব, কথাটা মনে রাখবেন। বন্দুকটা নামা মামু। জানো একটা অশিক্ষিত গেইয়া লোক আমাকে আমাকে অপমান করে গেল ড্যাডি। মাঝে মধ্যে এমন একটু আধটু অপমান সইতে হয় মামু। কিন্তু তুমি কি জানো ড্যাডি, ও আমার শিকার করার মালিক হাসটার প্রাণ বাঁচিয়ে ওকে আবার আকাশে উড়িয়ে দিয়েছে। দেবেই তো মামনি, ডাক্তারের ধর্মই তো প্রাণীর প্রাণ বাঁচানো। ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, যাকে তুই গুলি করতে বন্দুক তুলেছিলি সে সামান্য লোক নয়, সদ্য বিলেত থেকে ডাক্তারি পাস করে ফিরে আসা এই গ্রামেরই উজ্জ্বল ভবিষ্যৎ কল্যাণ ব্যানার্জি। আর সে কিন্তু সারা বিশ্বের মধ্যে 10 জন 1 জন, আর ভারতবর্ষের আমাদের শান্তিপুর গ্রামের মুখ উজ্জ্বল করেছে। রিয়েলি তুমি সত্যি বলছো ড্যাডি? ও ওই বিলেত ফেরত ডাক্তার এই শান্তিপুরেরই? হ্যাঁ মামনি, ওই শান্তিপুরের আমাদের দিন দরিদ্র ব্রাহ্মণ ভগবান ভট্টাচার্যের এঁদো পুকুরে এই সোনার পদ্মটা একটু একটু করে ফুটে উঠে, আর ওই পদ্মটাকেই তুলে এনে তোর এই মনের ফুলদানিতে বসাতে পারি। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। ধরনি, তুই এক কাজ কর, মেম সাহেবের হাত থেকে বন্দুকটা নিয়ে গাড়িতে গিয়ে বস। আর মেম সাহেব জানিস তো এবার বড্ড সেন্টিমেন্টাল, এই হাতে বন্দুক থাকলে কখন কি করে বসবে তার তো ঠিক নেই। ঠিক আছে বাবু, ঠিক আছে, যাও মেম সাহেব। তবে একটা কথা মেম সাহেব, পদ্ম ফুল তুলতে গিয়ে যেন কাকার আচর খেতে না হয়, কথাটা মনে রাখবেন। ওই ধরনি কথাগুলো শুনলে তো ড্যাডি? মন্দ তো কিছু বলেনি মামনি। হ্যাঁ, তোকে যা বলেছিলাম, যেটা আমি বলতে চাই, ওর অপমানটা তুই কিন্তু এত সহজে ভুলে যাস না। পারিস তো ওর অপমানের আগুনটা দ্বিগুণ করে তোর মনে, তোর শিকার ছিনে নিয়ে এসে তোকে যেভাবে অপমান করেছে তার প্রতিশোধ নিতে ওকেই তুই স্বীকার করে নে। তার মানে বাবা হয়ে তোকে আর আমি কি বোঝাবো রে মামনি? হ্যাঁ, আমি বলছিলাম মাকড়সা যেমন তার শিকারকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে, ঠিক তেমনি তুই তাকে যৌবনের টোপ দিয়ে দেহের লোভ দেখিয়ে ও শুধু একটা রত্ন নয় মামনি, একটা অফুরন্ত রত্নের খনি। ওর মধ্যে কি প্রবেশ করতে পারলে না তোর সারা জীবন আর সুখের অভাব হবে না মামনি, তোর আর সুখের অভাব হবে না। ঠিক বলেছো ড্যাডি, মিথ্যে অসুখ মনের মধ্যে পুষে না রেখে আমি চাই সত্যিকারের সুখের স্বাদ। তাই আজ থেকে আমার ওয়ান এন্ড অনলি টার্গেট ওই ডাক্তার কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে। কোন সেই ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে
যে আমার কল্যাণের ছবি বেরিয়েছে, ও একটা মস্ত বড় ডাক্তার হয়েছে। কি বলছো গো খবরের কাগজে? এই দেখো দেখো আমার কল্যাণের কত বড় ছবি। দেখি দেখি খবরের কাগজে আমার কল্যাণের ছবি। বাবা বাবা বাবা, দেখো দেখো বিলেতি পোশাকে আমার কল্যাণকে কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন একেবারে সাহেব। এই ভগবান ভট্টাচার্যের চষা পুকুরে কি এমন সোনার পদ্ম ফুটবে তা কি কেউ কোনোদিন ভাবতে পেরেছিল বড় বউ? তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজ সার্থক হয়েছে বড় বউ। আমি আমার যথা সর্বস্বের বিনিময়ে আমাদের কল্যাণকে মনের মতো মানুষ করতে পেরেছি। আমার এটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমার বাবা কম কোথায় গো, বিলেত ফেরত ডাক্তার সন্তানকে গর্ভে ধরাটা যে মহাভাগ্যের কথা। ও কথা আমি মানি না। ওই যে লোকে বলে না ভালো বাবা মা না হলে নাকি ভালো সন্তান হয় না, তাই আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। তোমার পেটে যাই হোক কিছু বিদ্যে ছিল বলেই তোমার গুণে কল্যাণ আজ এত বড় হয়েছে। না গো না, না না গো না, আমার একার গুণে এই শান্তিপুর গায়ের ছেলে কল্যাণ কোনোদিন বিলেত ফেরত ডাক্তার হতে পারতো না। সৎ বুদ্ধি দিয়ে সৎ পথে চালিত করেছিলে বলেই তো আজ কল্যাণের এই উন্নতি। কিন্তু এই আনন্দের দিনে সেদিন সেই দুর্ঘটনার কথাটা বড্ড বেশি করে মনে পড়ছে। সে অ্যাক্সিডেন্টে আমার অম্লান যদি পঙ্গু হয়ে না যেত তাহলে হয়তো আমার অম্লান ওই কল্যাণের মতো। থাক বড় বউ, আজ এই আনন্দের দিনে সেসব কথা নাই বা তুললে। জানো বড় বউ, অম্লানের জন্য আমি এক সময় চিন্তা করতাম কল্যাণকে বিলেতে পাঠিয়ে আমি তো প্রায় শেষ হয়ে গেছি। হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার অম্লানের, কিন্তু আজ আর আমার কোনো চিন্তা নেই। আমার কল্যাণে এবার অম্লানকে দেখবে, আর কল্যাণে আমার একমাত্র মেয়ে চন্দ্রাকে ভালো ঘরে বরে বিয়ে দিয়ে আমার দাদার কাছে থেকে আনবো প্রেমের খবর করি। চিঠি 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 আমার দাদার কাছে থেকে আনবো প্রেমের খবর করি। চিঠি 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 হতভাগাটা বোধ হয় এই চিঠিতে খুশির খবরটা জানিয়েছে। ওরে বোকা, তোর বাবা মূর্খ হলেও অন্ধ নয়। খবরের কাগজে সে খবর অনেক আগেই পেয়ে গেছে। মা চন্দ্রা, এই চিঠিটা পড়ে শোনা তো দেখি। ঠিক আছে বাবা। মা চন্দ্রা তুই একটু জোরে জোরে পড়িস তো মা, একটু জোরে জোরে পড়িস। ঠিক আছে মা। পরম পূজনীয় বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও। মুখপুরি চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশিস জানিও। দেখেছো দেখেছো বড় বউ, আমাদের কল্যাণ আমাদের কারো কথা একটুও বলেনি। তোমাদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রাণঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস আমি করতে পেরেছি। জানতাম বাবা, আমি জানতাম তুই পারবি। তুই যে এই ভগবান ভট্টাচার্যের স্বপ্নের আকাশের একমাত্র ধ্রুব তারা। বাকিটা পড়তো মা শুনি। আগামী 19 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। তোমরা সবাই বাবা আজ তো 19 এপ্রিল। আজই 19 এপ্রিল, মানে আজই কল্যাণ বাড়ি যাচ্ছে। তোরা চিঠি করে কাটলে বা চিঠি করে কাটলে খবরটা সবাইকে জানিয়ে দে। ঠিক আছে? ওরে অম্লান, শুনে যা বাবা, শুনে যা, তোর দাদা বাড়ি আসছে। বাড়ি তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও স্টেশনে গিয়ে ছেলেটাকে শিগগির নিয়ে এসো। আমি যাচ্ছি বড় বউ, আমি যাচ্ছি। মা চন্দ্রা, তুই কল্যাণের ঘরটা ভালো করে গুছিয়ে রাখিস। ঠিক আছে বাবা। বড় বউ, আমার কল্যাণ যা যা খেতে ভালোবাসে
তুমি তাই রান্না করবে, সেই সঙ্গে নলেন গুড়ের পায়েসটা করতে ভুলো না। আর ওই হতভাগাটা ওই পায়েস খেতে বড্ড পারতে তু। কিন্তু বাড়িতে যে আজ কিছুই নেই গো। হ্যাঁ গো হ্যাঁ, কল্যাণ আমার কুচু চিংড়ি দিয়ে মোচার ঘন্ট শুক্তো আর কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসতো। কিন্তু ওর পড়ার খরচ জোগাতে তুমি দুটো পুকুরি তো বিক্রি করে দিয়েছো গো। সেই সঙ্গে আমাদের এই 7 পুরুষের পবিত্র ভিটে বাড়িটা পর্যন্ত। এতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, না জানি কি না কি খেয়ে দিন কাটিয়েছি। আজ আমি বাবা হয়ে ওর মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারবো না? নিজের কাছে যে আমি ছোট হয়ে যাব বড় বউ। কিন্তু এত সব কেনার মতো সামর্থ্য তোমার নেই বাবা। ভাবছিস কেন রে মা? ভজহরিদার কাছে এই বাস্তু ভিটেটা তো আমাদের বন্ধক দেওয়া আছে, তাকে চাইলে সে নিশ্চয়ই কিছু দেবে। কিন্তু এত দেনা করে বাড়ি ছাড়াবে কেমন করে বাবা? সে ভাবনা আর তোদের ভাবতে হবে না, এখন থেকে সেসব ভাবনা ভাববে আমার কল্যাণ। আমি বাজার করতে চললাম, তুমি কিচ্ছু ভেবো না বড় বউ। আমি কানাইয়ের হাতে বাজার ব্যাগটা পাঠিয়ে কল্যাণকে আনতে স্টেশনে চললাম। চিঠিটা যদি অন্তত 2 ঘন্টা আগে আসতো। বাবা আমি এসে গেছি। রাস্তার মধ্যে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়লে আমি আরো 2 ঘন্টা আগেই পৌঁছে যেতাম। আর তুমি কেমন আছো বাবা? ভালো, খুবই ভালো রে। কল্যাণ মা তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি খুব ভালো আছি। তা হ্যাঁ রে, আমাদের ছেড়ে থাকতে এতদিন সেখানে তোর খুব কষ্ট হয়েছে তাই না রে? কষ্ট কোথায় মা, তোমাদের কথা ভাবতে ভাবতে এই 5টা বছর যে কিভাবে কেটে গেল আমি তো বুঝতেই পারিনি। কল্যাণ এই মুখপুরি, ওভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি এলাম বলে হিংসা হচ্ছে বুঝি? লাগছে ছাড়বি তো নাকি? দেখেছো দেখেছো মা, এসে কেমন আমার কাছে লাগছে। যতদিন না তোকে বাড়ি থেকে আমি তাড়াচ্ছি ততদিন কিন্তু তোর রেহাই নেই। যেতে আমার বয়ে গেছে। দাঁড়া, খুব শীঘ্রই আমি তোর বিয়ের ব্যবস্থা করব। মা, অম্লানকে দেখতে পাচ্ছি না। বাড়ির ভেতরে আছে কোথায়? কোথায় গেছো? আরে ভাই আমার, তুই কেমন আছিস? দাদা খুব ভালো আছি। বাহ, বাহ। জানো দাদা, গ্রামের লোকেরা বলা বলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো। খবরের কাগজে নাকি তোমার ছবি বেরিয়েছে। বেরিয়েছে তো, এই দেখ না। বাহ, খুব সুন্দর লাগছে। জানো বাবা, আমার দাদা তো এত বড় ডাক্তার, এ কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এই ছবিটা দেখো, যে বিশ্বাস করতে পারছিস না? পাচ্ছি না দিদি, পাচ্ছি। কিন্তু একটা কথা ভেবে আমার বড় কষ্ট হচ্ছে, আমার মতন একটা পঙ্গু মূর্খ ছেলে এই বিলেত ফেরত ডাক্তারকে যদি দাদা বলে ডাকে, সমাজের মানুষের কাছে আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না তো? ওরে এক চড় মারবো বাজি। ওরে বোকা, শিক্ষার মাপকাঠিতে কোনোদিন সম্পর্কের বিচার হয় না। আমি যত বড়ই ডাক্তার হই না কেন আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আর আমার সম্পর্ক কোনোদিনই ছিন্ন হবে না দাদা। কারণ তোর আর আমার শরীরে বইছে একই রক্ত, আর সেই রক্ত হলো আমাদের বাবা ভগবান ভট্টাচার্যের রক্ত। তুই তো পড়াশোনায় ভীষণ ভালো ছিলি, অ্যাক্সিডেন্টে তোর পাটা কাটা না পড়লে আজকে তুই হয়তো আমার মতো বড় কিছু একটা হতে পারতিস। না রে কল্যাণরা, তোকে পড়াতে তোর বাবার যা অবস্থা হয়েছে তাতে সুস্থ থাকলেও হয়তো অম্লানকে তোর বাবা। থাক বড় বউ, ওসব কথা আর বলছো কেন? আমার অম্লান যে কষ্ট পাবে। কষ্ট পাবো কেন বাবা, কষ্ট কেন পাবো? পড়াশোনা নাই বা আমার কপালে জুটলো, কিন্তু কিন্তু এই বিলেত ফেরত ডাক্তারের একমাত্র ছোট ভাই এই সৌভাগ্যটা বা কজনের ভাগ্যে আছে। এবার কিন্তু আমায় একটা জিনিস কিনে দিতে হবে দাদা। কি জিনিস? একটা 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই স্ক্র্যাচের ওপর ভর করে হাঁটতে আমার বড্ড কষ্ট হয়। তোমার ওই
সাইকেলটা পেলে আমি সারাটা দিন সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ কিনে দেবো আমি প্র্যাকটিস শুরু করে তোর জন্য একটা সাইকেল কিনে দেবো। এই দাদা, আর আমাকে কি দিবি শুনে? তোকেও দিতে হবে, কিন্তু কি দেবো? হ্যাঁ মনে পড়েছে, তোর জন্য একটা লাল টুকটুকে বর এনে দেবো। এবার তুমি রান্না চাপাও, আমি বাজার করতে চললাম। বাবা, তুমি বাজার থেকে নলেন গুড় আর নারকেল আনো, কিন্তু মা তুমি নলেন গুড়ের পায়েস বানাও না। কতদিন আমরা নলেন গুড়ের পায়েস খাইনি। নলেন গুড়ের পায়েস? হ্যাঁ দাদা, জানিস মা একদিন নলেন গুড়ের পায়েস বানিয়েছিল। দাদা খেতে বসে হঠাৎ তোর কথা মনে পড়ে যায়। বাবা খাবার থালা থেকে কাঁদতে কাঁদতে উঠে গিয়ে বলেছিল, বড় বউ, আমার কল্যাণ যে এই পায়েস খেতে খুব ভালোবাসতো, তাকে গোগ্রাসে তাকে ছেড়ে আমি এই পায়েস গোগ্রাসে গিলব না। না, তুমি এই পায়েস পুকুরের জলে ফেলে দিও। বাবা, সেদিন আমরা কেউ পায়েস খাইনি রে দাদা, কেউ পায়েস খাইনি। মা পুরোটা পায়েস পুকুরের জলে ভাসিয়ে দিয়েছে। পুকুরের জলে ভাসিয়ে আমি বেশ বুঝতে পারছি অম্লান, আমাকে বিলেতে পাঠিয়ে কত সুখে তোমরা এই 5টা বছর কাটিয়েছো, তা আমার জানতে বাকি নেই। দাদা হ্যাঁ, আমাকে বিলেতে পড়তে পাঠিয়ে দিনরাত তোমরা চোখের জল ফেলতে, আমি কি সেখানে অনাহারে ছিলাম? আর আমার জন্য অম্লানকে তোমরা সামান্য পায়েসটুকু খেতে দাওনি। দুঃখ করিস নে বাবা, দুঃখ করিস নে। আজ আমি তোদের জন্য নলেন গুড়ের পায়েস বানাবো, কেমন? দেখি দেখি আজকের এই আনন্দের দিনে কি চোখের জল ফেলতে আছে বাবা? কি মা, তোমার হাতের সেই সোনা চুড়ি দুগাছা যেগুলো আমার ঠাকুমা তোমার হাতে পরিয়ে বরণ করে বাড়িতে তুলেছিল, কোথায় সেই সোনার চুড়ি দুগাছা? কোথায়? না, চুপ করে আছো কেন? বলো বলো, কোথায় তোমার সেই সোনার চুড়ি দুগাছা? ওসব কথা থাক না আমার বাবা, চল বিশ্রাম নিবি, চল। না বাবা, আমাকে জানতেই হবে কোথায় মায়ের হাতের সেই সোনার চুড়ি দুগাছা। আমি বলছি দাদা, তোর পড়ার খরচ জোগাতে না পেরে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে, আর সেই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে দাদা। চন্দ্রা, তুই থামবি না? না বাবা না, দাদার পড়ার খরচ জোগাতে গিয়ে আজ যে তুমি সর্বশান্ত হয়েছো, সেটা দাদা জানা প্রয়োজন আছে। আর সর্বশান্ত হওয়ার কি বাকি আছে তুই বলতে পারিস চন্দ্রা? আছে দাদা, তোর পড়ার খরচ জোগাতে না পেরে ভজহর জেঠুর কাছে আমাদের ভিটে বাড়িটুকু বন্ধক দেওয়া হয়ে গেছে দাদা। বাহ 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 বাহ, চমৎকার! তোমার কর্তব্য রক্ষার কি অপূর্ব নিদর্শন। আমার একার সৌভাগ্যটা সোনা দিয়ে মুড়ে দিতে এতগুলো মানুষকে তুমি ভিখিরিয়ে সাজিয়ে দিলে বাবা। একবার অম্লানের ভবিষ্যতের কথা চিন্তা করলে না? একটি বারও ভাবলে না কেমন করে তুমি চন্দ্রার বিয়ে দেবে? কেন 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 তোমরা আমাকে বিলেতে পড়তে পাঠিয়েছিলে? কেন তোমরা সর্বশান্ত হয়ে একরাশ অপরাধের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে আমাকে স্বার্থপর সাজালে? কেন কেন কেন? দুঃখ করিস নে বাবা, দুঃখ করিস নে। ওরে, তোকে 5 জনের একজন করে গড়ে তুলতেই তো আমরা। তোমাকে 5 জনের একজন গড়ে তুলতে আর 5 জনকে ভিখারি সাজিয়ে আমাদের 7 পুরুষের ভিটেই স্বর্গটাকে বন্ধক দিলে মা। তাতে কি হয়েছে বাবা? আজ যে তুমি আমাদের একমাত্র অবলম্বন, তাই তো নিঃস্ব হয়েও তোকে আমরা মনের মতো করে মানুষ করে তুলেছি। তুই আমাদের জন্য একটা নতুন স্বর্গ গড়ে দিতে পারবি না বাবা? তুই কি চন্দ্রাকে পাত্রস্থ করে অম্লানের দায়িত্ব নিতে পারবি না? পারবো বাবা, পারবো। আমাকে যে পারতেই হবে। আমি পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব নেব। চন্দ্রার আমি বিয়ের ব্যবস্থা করব, আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য গড়ব এক নতুন স্বর্গ। আর সেই স্বর্গের মাঝে আমি আমার ভক্তির সিংহাসনে
যেমন আমার ভগবতীকে বসিয়ে বলবো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, তেমনি আমার ভগবতীর পাশে আমার ভগবান আমার দেবতাকে বসিয়ে আমি আমৃত্যু ভজনা করে বলবো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা এই পরমন্তম, পিতারি প্রতিমা পণ্যে প্রিয়ন্ত স্বর্গ দেবতা। হাজার তারা আলোয় ভরা চোখের তারা আপন সাদাই চোখে কান্না হাজার তারা আলোয় ভরা চোখের তারা আপন অপূর্ব অপূর্ব। বাবা মায়ের প্রতি এত শ্রদ্ধা ভক্তি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি বাবা। আসুন লাহারি মশাই। হ্যাঁ, তোমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছে শুনে আনন্দে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না, তাই তো নিজেই চলে এলাম। বেশ করেছেন, বেশ করেছেন। আপনি তাহলে একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য একটু চা নিয়েই না বউঠান না, আজ নয়, আবার যেদিন আসবো না সেদিন আমার পেট পুরে খেয়ে যাবো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কেমন করে চিনবে বাবাজি? আমি তো এতদিন এই কলকাতায় ছিলাম, এই কয়েক বছর হলো গ্রামের বাড়িতে এসে একটু সমাজ সেবা। লাহারি মশাই, আপনি তো এই গ্রামের নেতা। হ্যাঁ, এই গ্রামে একটা হাসপাতাল গড়ার ব্যবস্থা করে দেন না। সেই হাসপাতালে আমার কল্যাণ ডাক্তারি করবে, গ্রামের মানুষের উপকার হবে। সেই জন্যই তো এই কল্যাণ বাবাজিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে এই ব্যাপারে একটু বিশদভাবে আলোচনা করতে চাই। মানে এই হাসপাতালটা কোন জায়গায় হলে এই মানুষের সুবিধা হবে, হ্যাঁ, তারপর কোন ওয়ার্ডটা কোন দিকে বসানো হবে, তারপরে ওটি রুম, এমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি। তোমার জন্য গর্বে অহংকারে আমার মাথাটা একদম উঁচু হয়ে গেছে বাবাজি। তুমি আমায় কথা দাও বাবাজি, তুমি আমার বাড়িতে আসবে। অবশ্যই অবশ্যই আসবে। সবই আপনাদের আশীর্বাদ কাকা বাবু। তাহলে আমাকে কথা দাও বাবাজি, শুধু আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়িতে আসবে। আমি যে বড় আশা করে বাবা। আমি আপনাকে কথা দিলাম লাহারি মশাই, কালই কল্যাণ আপনার আমন্ত্রণ রক্ষা করতে আপনার বাড়ি যাবে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ভট্টা। তাহলে বাবাজি এসো, আমি কিন্তু তোমার পথ চেয়ে রইলাম, আমি পথ চেয়ে রইলাম। ভেতরে আয় কল্যাণ, জামা প্যান্ট ছেড়ে বিশ্রাম নিবি আয়, আর আমি ততক্ষণে বাজার করে আসি। যাও বাবা যাও, তুমি যেমন তোমার কল্যাণের জন্য বাজার থেকে সওদা করতে যাচ্ছ,
তেমনি তোমার কল্যাণও যাচ্ছে সংসার বাজার থেকে তোমাদের জন্য সুখ আর শান্তির সওদা করতে। সেই সওদা যতদিন সম্পন্ন না হবে ততদিন তার সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। আর তোমরা আমি বেরো না, আর কখনো আমি তোমাদের খাবার ঘুরে ঢুকবো না, কখনো দামি দামি খাবারের দিকে আমি নজর দেব না, কখনো না, কখনো না। এই রাস্কেল, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার ডাইনিং রুমে ঢুকে আমারই খাবারের দিকে নজর দিস? তোকে আজ আমি শেষ করে ফেলবো। কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না রে স্কাউন্ড্রেল। আর কেউ বাঁচাতে না পারলেও এই অশোক নিশ্চয়ই পারবে, তাই না? কি অশোক, এই সময় তুই কেন এখানে এসেছিস? তোকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে। কি বললে? দাদা রে, তুই কি জানিস দুর্যোধনের একার পাপে কুরু বংশ ধ্বংস হয়েছিল? হাজার চেষ্টা করেও সে তার শত ভাইয়ের একজনকেও বাঁচাতে পারেনি। কিন্তু আমার বড় ভয় হয় দাদা, কেন জানিস? তোর সীমাহীন পাপের অংশ নিয়ে যেন আমাকেও মরতে না হয়। অশোক, ওঠো, ওঠো গৌতম দা। নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অন্যায় করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি গৌতম দা, আমি ক্ষমা চাইছি। আমার মতন একটা নিকৃষ্ট জীবের বা ক্ষমায় কি আসে যায় ভাই? ক্ষমা যদি চাইতে হয় তবে তার কাছে যাও যিনি দিবানিশি বসে বসে তোমার দাদার পাপ পুনের হিসাব কষে চলেছেন। গৌতম দা, মহাকালের পাতায় পাতায় লিখে চলেছেন এই সব সাত পছন্দদের নিষ্ঠুরতার কাহিনী। তবে রে রাস্কেল, তোকে আজ আমি না দাদা না, আর তুই নিষ্ঠুর হোস না। তুই মনে রাখিস এইসব অসহায় লোকদের অভিশাপ কখনো বিফলে যায় না দাদা। চুপ কর তুই। কে তোকে এখানে আসতে বলেছে? আমার বিবেক। তোর অবাধ্য বিবেককে তুই বাস্তবের শেকল দিয়ে বেঁধে রাখ অশোক। আর কখনো আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে তুই আমার ভাই। তুই ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু ভুলতে পারবো না দাদা। আমি তোর সহোদর ভাই, তোর সুখে আমি যেমন হাসতে পারি তেমনি তেমনি তোর বিপদে আমি সমবেদনা জানাতে পারি। তাই তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে তুই পাপের বোঝা বাড়াস না দাদা, পাপের বোঝা বাড়াস না। একে যদি তুই সর্বনাশ মনে করিস অশোক, তাহলে মনে কর ওই সর্বনাশই আমার নেশা। ওই নেশা থেকে কেউ আমাকে দূরে সরাতে পারবে না। চোরা কি শোনে কবু ধর্মের কাহিনী? কি বললি রাস্কেল? ঠিকই বলেছে দাদা, ঠিকই বলেছে, মন্দ কিছু বলেনি। নিয়তি যাকে সর্বনাশের পথে ঠেলে নিয়ে যায় তাকে ফেরানো সাধারণ মানুষের সাধ্য কি? তবু আমি করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, তুমি সর্বহারার অভিশাপ থেকে আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, আমার দাদাকে রক্ষা করো। এবার বল রাস্কেল, কেন তুই আমাদের ডাইনিং রুমে ঢুকেছিলি? কেন আমার খাওয়ার টেবিল থেকে মাখন টোস্ট চুরি করে খেয়েছিলি? বল বল রাস্কেল। দিনরাত পোড়া রুটি খেয়ে খেয়ে মুখটা আমার একবার কেতো হয়ে গেছে। তাই তো তোমার ঘরের টেবিলে সাজানো দামি দামি খাবারগুলো দেখে পেটটা আমার মোচড় দিয়ে উঠলো। তাই তো একটা মাখন টোস্ট তুলে নিয়ে আর তোমরা আমায় মেরো না। দেখো আঘাতে আঘাতে সারা শরীরটা আমার দাউ দাউ করে জ্বলছে, পিঠে কেমন চাবুকের দাগ বসে আছে। শুধু দাগ কেন, এই চাবুক দিয়ে আমি তোর পিঠের চামড়া তুলে নেব। কেন কেন তোর সবাই মিলে আমাকে মারবে? অ্যাক্সিডেন্টে সারা শরীরটা বিশ্রীভাবে পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে ঘৃণা করো। গৌতম, অথচ যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তোমরা আমায় কত ভালোবাসতে,
তুমি বন্ধুর মতন আমার সঙ্গে সব সময় থাকতে। আর তোমার বোন রিয়া আমাকে কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, গৌতম মাই সুইট ডার্লিং আই লাভ ইউ। আর তোর এই বাজারের মতো পোড়া মুখখানা দেখে আমার বলতে ইচ্ছে করছে ইউ ডটি ডগ আই হেট ইউ। এখনো কি রিয়ার সঙ্গে প্রেম করার ইচ্ছে আছে নাকি? তার হাত ধরে কোনো পার্কে বসে আগের মতো ভালোবাসার গল্প করতে ভালোবাসা আমার ভালোবাসার রাজপ্রাসাদে রাত ঘুরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজা আমার ভালোবাসার রাজপ্রাসাদে রাত ঘুরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই গৌতমের বাইরের রূপটা পুরো ছারখার হয়ে গেল, তার অন্তরটা যে আজও চির অক্ষত আছে। রিয়া গৌতম, তাহলে কেন ছেলেরে গৌতম তোমার কাছে একটু সহানুভূতি পাবে না? কেন তোমার দাদার বাবার অত্যাচারের প্রতিবাদ করে তুমি একবারও বলতে পারো না যে গৌতম আবার গৌতম আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসি এই সন্ডে ডেট তো হচ্ছে এখন আমি আমার পোষা কুকুরটাকে অনেক বেশি ভালোবাসি। আর যদি কখনো তুই আমাকে ভালোবাসার কথা শুনতে আসিস তাহলে অ্যাসিড বাল মেরে তোর মুখের বাকি অংশটা আমি পুড়িয়েই দেব। বাহ বাহ, কি অদ্ভুত চরিত্র তোমাদের। একদিন তোমাদের বাবা ওই কিং শুক্লাহারি আমার বাবার হাত ধরে বলেছিলেন, নিকুঞ্জ আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষে চাইছি। তাই নাকি? আমার বাবা সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন, আর সেই সুযোগে রিয়া আমার সঙ্গে প্রেমের খেলায় মেতে উঠলো। তারপর কি হলো শুনি? তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। হঠাৎ একদিন বাবা নিখোঁজ হলেন। কিছুদিন পরে খবর কাগজে বাবার মৃত্যু সংবাদ বেরোলো। আর এক আকস্মিক দুর্ঘটনায় আমি পঙ্গু কুৎসিত হয়ে গেলাম। আজ আমি সব বুঝতে পারছি, চক্রান্ত। তোমাদের বাবা কিং শুক্লাহারি চক্রান্ত করে আমার বাবার বিশ্বাস সম্পত্তি গ্রাস করার জন্য এই সব ঘটনা ঘটেছে। কি বললি রাস্কেল? আমার বাবা ষড়যন্ত্র করে এই সব ঘটনা ঘটিয়েছে। তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা দায়ী। তোর বাবার মৃত্যুর কারণ আমার বাবা। বল রাস্কেল। এভাবে মারলে যে ছেলেটা মারা যাবে। মরুক। ও আজ কি করেছে জানিস? ওই আমার ডাইনিং রুমে ঢুকে আমার খাবার টেবিল থেকে খাবার চুরি করে খেয়েছে। এই কিছুক্ষণ আগে যে আমি তোমায় দুখানা রুটি দিয়ে এলাম, তাতেও তোমার পেট ভরলো না? পেট ভরে গেছে ধরণীদা, পেট ভরে গেছে। যেটুকু খিদে ছিল তোমার দাদা বাবুর চাবুক খেয়ে ততটুকু ভরে গেছে ধরণীদা, ততটুকু ভরে গেছে। এতটুকু খিদে নেই। তুমি কাঁদছো গৌতম দাদাবু? না না না, আমি কাঁদছি না ধরণীদা। আমি শুধু আমার বেদনার পুষ্পাঞ্জলি ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি। কি বলছো? দরবারে চাছিল আমার সোনার সিংহাসন, হাজার হাত সেলাম পেলাম না তো মন।
ফুল বাগানের বাতাসে আছে পড়েছে দেখি মুকুটটা পড়ে আছে রাজাই শুনি আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত মনে কাঁদে মনের ময়ূর মরেছে ময়ূর মহল দেখি মুকুটটা পড়ে রাজাই শুনি আমার ভালোবাসার সন্ধানী ওই রাস্কেলটার ঘরে খাবার তো দূরের কথা, এক গ্লাস জলও দিবি না। আর যদি দিয়েছিস তাহলে এই চাবুক কিন্তু তোর পিঠেও পড়বে, কথাটা মনে রাখিস। মনে রাখবো দাদাবু, মনে রাখবো। এক গ্লাস জল কি বলছো? এক ফোঁটাও জল দেব না। পোড়া রুটি খেতে পারে না, আবার বড় বাবুর দামি দামি খাবারের দিকে নজর দেওয়া। রবি কোথাকার? থাক থাক, তোকে আর বাজে বকবক করতে হবে না। ইডিয়েট কোথাকার। কোথায় কোথায় কি যে তো ইঞ্জিনি বলেন আমি ঠিক বুঝতেই পারি না। হট হট মানে কি দিদিমণি? ইউ শাট আপ। ও হট মানে ইউ শাট আপ। তাহলে ইউ শাট আপ কি মানে কি দিদিমণি? আমার মাথা। ও হট মানে ইউ শাট আপ, আবার ইউ শাট আপ মানে আপনার মাথা। তাহলে হট মানেও তো আপনার মাথা ম্যাম সাহেব। গেট আউট। আই সে গেট আউট ফ্রম হিয়ার। এটা আবার কেমন আউট? ক্যাচ আউটও না আর বোল্ড আউটও না, আবার রান আউটও। শাট আপ। ড্যাডিকে আমি কতবার বলেছি একটু শিক্ষিত চাকর বাকর রেখো, মানে কোথা থেকে মূর্খ গেইয়াতে রেখে আমার মাথাটাই খারাপ করে দেবে দেখছি। তাড়াবো সব কটাকে, আজই আমি লাথি মেরেই তাড়াবো। আমায় যেন তাড়িয়ে দিই না ম্যাম সাহেব। এবার আমি তোমার সব ইঞ্জিনিয়ার মানে শিখে নেব। দরকার হলে 3 মাসের স্পোকেন ইংলিশ শেখার স্কুলে ভর্তি হব। তাতে আমার চাকরিও বজায় থাকবে, আবার ইঞ্জিনিয়ারও শেখা হয়ে যাবে। ইডিয়েট। আর যদি কখনো আমাকে বিরক্ত করতে আসে তাহলে ড্যাডিকে বলে ওকে আমি আগেই স্বীকার করে নে মামনি, শিকার তোর টোপ গেলার জন্য এগিয়ে আসছি। তুই জাল ফেলার জন্য প্রস্তুত হয়ে যা। আমি তো প্রস্তুত ড্যাডি। ভয় পাবি না তো? তোমার মেয়ে এই রিয়ার জীবনে ভয় বলে কোনো শব্দ নেই ড্যাডি। লজ্জায় সংকোচে পিছিয়ে পড়বি না তো? তোমার মেয়ে চিরকাল এগিয়ে যাওয়ার পথটাই চিনেছে ড্যাডি, পেছনে পথটা তার চিরকাল অজানা। মনে রাখিস মামনি, এই বিলেত ফেরত ডাক্তারের কল্যাণের মাঝেই কিন্তু লুকিয়ে আছে অফুরান্ত রত্নের খনি। আর তুই ওর মধ্যে প্রবেশ করতে পারলেই সারা জীবন তোর সুখের অভাব হবে না, তোরা সুখের অভাব হবে না। স্বীকার আমি করবই ড্যাডি। আর পথের মাঝেই কল্যাণ ডাক্তার যেভাবে আমাকে ইনসাল্ট করেছে, ওকে আমার লাইফের সঙ্গে জড়িয়ে প্রতি পদে পদে সেইভাবে অপমান করে আমি নেব আমার অপমানের যোগ্য প্রতিশোধ। আমি জানি মামনি তুই পারবি, আর তোকে যে পারতেই হবে। তুই যদি না পারিস তাহলে তোর এই ড্যাডির আশার সৌধটা একেবারে চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। ভেতরে আসবো কাকা বাবু? আরে এসো বাবা এসো, আমার বাড়িতে তুমি আসবে, এ আবার তোমাকে আমার পারমিশন নিতে হবে। থাক বাবা থাক, আশীর্বাদ করি তুমি আরো বড় হও। এই যে মামনি, যাকে দেখার জন্য তুই এত অস্থির হয়ে পড়েছিলি, এই সেই বিখ্যাত বিরাট ডাক্তার কল্যাণ ব্যানার্জি। আর কল্যাণ এই
এই হলো আমার একমাত্র মেয়ের রিয়া। তোমার প্রশংসায় তো একেবারেই পঞ্চমুখ। হ্যালো, হ্যাঁ কল্যাণ, তুমি আমার মামনির সঙ্গে কথা বলো। হ্যাঁ, আর আমার কিছু পার্সোনাল কাজ আছে, আমি সেগুলো সেরে ফেলি। আর মামনি, ড্যাডি, দেখিস কল্যাণের আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়। মনে রাখিস, ও শুধু তোর ড্যাডির অতিথি নয়, তোরও বিশেষ অতিথি। ও, আপনি হলেন তাহলে কিংসুক লাহারির একমাত্র আদরের দুলালি? আমার কাট কাট গলায় কথা বলছেন কেন? সেদিনে সেই দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আছে আছে আছে, কারণ পথে ধুলোয় পড়ে থাকা পরশ পাথরটাকে সেদিন আমি ঠিক চিনতে পারিনি। চিনতে পারলে কি করতেন? আদর করে বুকের মাঝে কেড়ে নিতাম। কি বললেন? ওরে বাবা, এখনই দেখছি আপনি আমার উপর ভীষণ রেগে আছেন। আচ্ছা বাবা, আচ্ছা, এই এই আমি কান ধরছি, এবার রাগ থেমেছে তো? শুনুন, আপনার বাবাকে শিগগিরই ডেকে দিন, তার সঙ্গে আমি কথা বলে এখনই আমি বাড়ি যেতে চাই। ড্যাডি, আজ আপনার সঙ্গে কোনো কথা বলবেন না। আজ সারা দিন রাত শুধু আমার ঘরে আমার পাশে বসে শুধু আমার কথা শুনবেন। আসুন আসুন কল্যাণ। একটা অপরিচিত পুরুষের হাত ধরে অসভ্যের মতো হাসতে আপনার লজ্জা করে না? অপরিচিত কোথায় কল্যাণ? এখন থেকে তো আমরা দুজন আর পরিচিতি হয়ে গেলাম। শুধু মনের কথাটা একটু জানাজানি হয়ে গেলে আমি তোমার আর তুমি এবার আমি বুঝতে পেরেছি তোমার বাবা কেন এত প্রশংসা ছড়িয়ে আমায় আমন্ত্রণ করে এখানে ডেকে এনেছে। বড় ভুল পথ বেছে নিয়েছেন তোমার বাবা, কারণ এই কল্যাণ ডাক্তারের চরিত্রটা শক্ত সংযমের বর্ম দিয়ে ঢাকা। আমি আমার যৌবনের টক্কর মেরে তোমার সংযমের বর্মকে ভেঙে টুকরো টুকরো করে দেবো কল্যাণ ডাক্তার। শুনুন ম্যাডাম, আপনার বাবাকে বলে দিবেন আমার সঙ্গে যদি কিছু আলোচনা করতে চান সেটা যেন আমার বাড়িতে গিয়ে করে আসে। যেও না কল্যাণ, যেও না। দীর্ঘ প্রতীক্ষার পর আমি যখন তোমার দেখা পেয়েছি তখন আমার এই অসুস্থ মনটাকে সুস্থ না করি তুমি চলে যেও না কল্যাণ, প্লিজ কল্যাণ, প্লিজ প্লিজ। শোনো শোনো, আজ কেন মনে করি গুন গুন কোথা যেন গান হয়ে যায়। শোনো শোনো, আজ কেন মনে করি গুন গুন কোথা যেন গান হয়ে যায়। সাথী আমার সাথী, এই না তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মনে করি কোথা যেন গান হয়ে যায়। আজ কোন রং লেগেছে, গুলো ভুল হয়ে আজও রাত থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে, গুলো ভুল হয়ে আজও রাত থেকে জেগেছে। ওগো মধু মধু রাতে তুমি যদি থাকো সাথে কথা বলে রাত কেটে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মনে করি গুন গুন কোথা যেন গান হয়ে যায়। দাদা দাদা, রক্ষা করো দাদা। করতে চাই মামনি কে? তুমি এসেছো, তুমি না এলে কল্যাণ ডাক্তার হয়তো এতক্ষণে আমাকে। এত
নোংরা তোমার মন? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি কি না আমার মেয়ের সম্ভ্রম হানি করতে ঝাঁপিয়ে পড়েছিলে? না না কাকা বাবু, না, আপনি বিশ্বাস করুন কাকা বাবু, আমি এসবের কিছুই বুঝতে পারছি না। রিয়া দেবী মিথ্যা নাটক করে আমাকে ফাঁসাতে চাইছেন। তোমাকে আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু কিন্তু তোমার মধ্যে যে একটা আমার পাশবিক চরিত্র লুকিয়ে থাকতে পারে তা আমি কখনো কল্পনা করতে পারি না। কাকাবাবু, তোমাকে আমি ক্ষমা করবো না লম্পট, তোমাকে আমি বন্দুকের গুলিতে। কল্যাণ, তোর দেরি হচ্ছে দেখে তোকে নিতে এসেছি বাবা। বাবা কি হয়েছে কল্যাণ? তোর চোখে জল, লাহারি মশাইয়ের হাতে বন্দুক, আর লাহারি মশাইয়ের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন রে, কি হয়েছে? আমি কিছু বলতে পারবো না বাবা, শুধু এইটুকু শুনে রেখো, তোমার আদরের কল্যাণকে আজ চক্রান্তের রাহু গ্রাস করেছে। কল্যাণ, লাহারি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে দয়া করে খুলে বলুন। কি আর বলবো ভট্টাচ, তোমার ছেলে আমার মেয়েকে একা পেয়ে তার না না বাবা, বিশ্বাস করো, এসব মিথ্যে, সবই ষড়যন্ত্র। এই কলঙ্কিত মুখ আর আমি কাউকে দেখাতে চাই না ড্যাডি। তুমি তোমার বন্দুকটা আমাকে দাও, ওই বন্দুক দিয়ে শুট করে আমি সুসাইড করব ড্যাডি, আমি সুসাইড করব। তুই শান্ত হ মামনি, তুই শান্ত হ। এই প্রপঞ্চ প্রতারক, এদের বাপ ছেলে দুজনকে আমি কাউকেই ছাড়বো না। এবার বলো ভগবান ভট্টাচ, তোমার ছেলের কলঙ্কের কালি মেখে এই মেয়েটা কেমন করে বাঁচবে, আর কে গ্রহণ করবে এই আমার কলঙ্কিনীকে? কি বলতে চান আপনি? একটু পরিষ্কার করে খুলে বলুন লাহারি মশাই। এতে আর বলার কি আছে? তোমার ছেলে যখন আমার মেয়ের সর্বনাশ করেছে, তাহলে তোমার ছেলেই আমার মেয়েকে গ্রহণ করুক। না, এ কেমন করে হয় লাহারি মশাই? আমরা ভট্টাচ ব্রাহ্মণ, আর আপনারা? আরে থামো থামো, আজকাল ওই জাত জন্ম নিয়ে কেউ থাকে না। কথা শুনুন লাহারি মশাই, কথা শুনুন। মানে আমি বলছিলাম, রাজ অট্টালিকার মাঝে কি ছোট্ট কুঁড়ে ঘর মানা? তাছাড়া রেয়া মাঝে রাজ ঐশ্বর্যের মাঝে বড় হয়েছে, সে আমার সেই ছোট্ট কুঁড়ে ঘরে কি তার মানাবে? না না লাহারি মশাই, আমার দুঃখের সংসারে আপনার মেয়ের যোগ্য স্থান নেই। তোমার দুঃখের সংসার আমার মেয়ের যোগ্য স্থান না হলো, তোমার ছেলে তো আমার মেয়ের অযোগ্য নয় ভট্টাচ। কোনো কিন্তু আমি কিন্তু শুনতে রাজি নয়। আমার মেয়ের সর্বনাশ করে কখনো তোমার ছেলে রেহাই পাবে না। হয় আজই আমার মেয়েকে বিয়ে করতে হবে, না হলে বন্দুকের গুলিতে। কথা শুনুন লাহারি মশাই, আপনি এইভাবে আমার কল্যাণের দিকে বন্দুক তাক করবেন না। ও যে আমার একমাত্র আশার প্রদীপ, সেই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে শত আপত্তি থাকা সত্ত্বেও এ বিয়েতে আমি না না বাবা, না, এ বিয়েতে তুমি রাজি হয়ো না। ও মেয়ে নয়, ও একটা কাল লাগেনি। ওর বিষাক্ত নিঃশ্বাসে আমাদের সুখের সংসারটা একদম শ্মশান হয়ে যাবে। হতভাগা, চুপ কর। জলের মতো টাকা খরচ করে তোকে না আমি বিলেতে পড়তে পাঠিয়েছিলাম, বিলেত থেকে এই শিক্ষাই অর্জন করেছিস রে হতভাগা। আমি মূর্খ হলেও আজ পর্যন্ত কেউ আমাকে এই অপবাদ দিতে পারেনি, আর তুই আমারই রক্ত বুকে নিয়ে উচ্চ শিক্ষিত হয়ে এত বড় জগৎ কাজ করলি। দূর হয়ে যা কল্যাণ।
তাহলে কি হলো ভট্টাচ? আমি রাজি লাড়ে বসা। আপনার মেয়ের শীলতা বজায় রাখতে আজকের এই অশুভ লগ্নে আমার একমাত্র ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েতে আমি রাজি। ধন্যবাদ ভট্টাচ, ধন্যবাদ। তাহলে তাহলে ভট্টাচ আর দেরি কেন? এই শুভ কাজটা আমরা তাড়াতাড়ি সুসম্পন্ন করে ফেলি। হ্যাঁ, আর ওরে ওরে কে কোথায় আছিস? আয় আয়, এসো বাবাজি, এসো এসো তোমরা সবাই লাহারি মজা। বলি একটা নেতে যেমন তেমন, দুটা নেতে লুগি, তিনটা নেতে লাদা উদিল, চারটা নেতে দুকি। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে লুগি, তিনটা নেতে লাদা উদিল, চারটা নেতে দুকি। দুকি সবাই দুকি, আমরা সবাই দুকি। বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা ওরা নানা বিপিন বাবা ভগানাইগুলো আদা আদা লাম। এই হাদা আর হাদা এই একই কথা বলো। তো এই পদ্ম পুকুর পরে তুই একা একা বসে কি করছিস বাবা? গুলো গুলো একটু একটু দম দিলাম, গুলো দম দম গুলো সারা শুয়ো দম নিচ্ছি। গুলো আমার একটু বানিয়ে দে না বাবধন, আমিও একটু কম কম বলে একটু কম নিয়ে নেই। ঠিক আছে গুলো, ঠিক আছে। আমি 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 দিচ্ছি দিচ্ছি। যেমন তেমন দুটানেতে রোগী তিনটানেতে রাজা ফকির, চারটানেতে সুখী, সবাই বাবা ভোলা ভগানাইগুলো আদা কি দম দেওয়ালে বাবা। এই আকাশটা যেন মনে হচ্ছে মেট্রো রেলের মতন ছুটছে, আর পৃথিবীটা মনে হচ্ছে যেন ফুটবলের মতন আরে আরে ভোদা ধর, আরে ধর ভোদা, শক্ত করে ভালো করে ধর। এই ধরলাম গুলো, এই ধরলাম ভালো করে ধর। এগুলো ধরাতি। আরে নাড়াচ্ছিস কেন শুয়ো? কই 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 নারায়ণী তো গুলো, নারায়ণী তাহলে এই পৃথিবীটাই যে নড়ছে, ভূমিকম্প হচ্ছে।
চল ভোদা। আকাশের দিকে উঠে গেল। পৃথিবীটা উল্টে গেছে রে ভোদা। বসে পড় হতভাগা। ঠিকই বসে পড়। ভোদা আমি বাড়ি যাবো রে। ভূমিকম্প থেমে গেছে। সব কিছু ঠিক হয়ে গেছে। ওরে ভোদা এ তো মেঘ না চাইতে জল এসে হাজির রে। অমন করে কি দেখছিস রে মুখ পোড়া? সিনেমা দেখছি। সিনেমা? সিনেমা তুই যেমন একটু আগে দাঁড়িয়েছিলি তেমনি একবার দাঁড়া না দেখি। মানে মাথাটা নিচের দিকে আর পা গুলো উপর দিকে করে কেমন দেখা একবার দেখি। কি বলি রে মুখ পোড়া? আমার একটু জল তেষ্টা পেয়েছে। মুখে আমার মুখে একটু জল দে না মাইনি। চেষ্টা পেয়েছে তো ওই পুকুরে যা না। এই পুকুরের জল মানুষ খায় নাকি? ওতে যে কাদা আছে। আর তোর জলে মানে তোর কলসির জলে যে সুধা আছে। সুধা লখাই তুমি ঠিক বলেছো গুলো, তুমি ঠিক বলেছো। আরে ভোলা খাবি না সুধা খাবি রে? গুলো আমি সুধা খাবো। আমি খাবো সুধা আর তুই খাবি কাদা। বুঝলি ভোলা? আদা আমি কাদা খেতে তোলাম। সুধা খাওয়াই আমি কেন বাধা হয়ে দাঁড়াবো না। আরে কি বলবি বল না রে। এত দূর থেকে এসব কথা বলা যায় নাকি? মনের কথা, প্রেমের কথা সঙ্গপনে শুনশুন করে কানের কাছে বলতে হয়। কি বললি রে মুখ পোড়া? আরে আমি বলছি কি যে আমি যদি লখাই থেকে লক্ষিন্দর হতে পারি, তুই কি বাতাসি থেকে বেহুলা হতে পারিস না? নিশ্চয় পারি। নিশ্চয় পারিস। তোকে না কাল সাপে খাবে, তারপর তোর মরা দেহটাকে কলার ভেলায় চড়িয়ে ওই নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। তুই যাবি তো? হ্যাঁ আমি নয় তোর সঙ্গে না চেয়ার আর শকুন যাবে। হ্যাঁ ঠিক আছে। শেয়াল আর শকুন আরে ওরা আমার খেয়ে ফেলবে যে। তুই আমার সঙ্গে না গেলে আমায় বাঁচাবে কে? আরে আগে তুই মর না রে মুখ পোড়া, তারপর তোকে আমি ঠিক বাঁচিয়ে আনবো। ঠিক আছে আমি মরবো, কিন্তু এই বেহুলা যেমন লক্ষিন্দরের মোড়া কোলে নিয়ে ভেলা ভাসিয়েছিল, তেমনি আমার মোড়া কোলে নিয়ে তোকে এইভাবে ভেলা ভাসাতে হবে। এই আমি বলে রাখলাম। বাবা সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে চলে মুখপুরা যেন ছিঁড়ে যোগ হয়, সবসময় সেটে থাকতে চায়। গা বই প্রেম করতে আসার মজাটা একদিন না একদিন আমি ওকে ঠিক টের পাই।
সাটা হয়ে যায় এই ছবিটা আমি আমার মোবাইলে আটকে নিই। রাস্তা থেকে সরে দাঁড়াও বাবু, আমায় যেতে দাও। কত কষ্ট করে আমি পথ আটকালাম, অন্তত পারিশ্রমিকটা দিয়ে যা। তোকে দেখে মনে হচ্ছে তুই ঠিক মতো খেতে পড়তে পাস না। আমার সঙ্গে শহরে যাবি, চাকরি দেবো, চাকরি। আর চাকরি, আর ওখানে অনেক সুখে থাকবি, অনেক। এখানে আমার সুখের অভাব নেই বাবু, যে সুখ খুঁজতে তোর সঙ্গে আমাকে শহরে যেতে হবে। তাই নাকি? তা বেশ বেশ, সুখে থাকলেই ভালো। আর শোন, আমি বরং তোকে এই 500 টাকা দিচ্ছি। টাকা কি হবে বাবু? ওই টিলাটার পাশে চল, আমি তোকে সব বুঝিয়ে দেবো। বাবু, ওই 500 টাকার বিনিময় তুমি আমার ইজ্জত নিতে চাও বাবু? তোর মতো মেয়েদের আবার ইজ্জত বলে কিছু আছে নাকি রে? আর সেটা বোধ হয় তোমার ঘরের মা বলেছে অনেক বেশি দামি। আমি আমার কামনার কড়ি দিয়ে তোর সবটুকু ইজ্জতই কিনে নেব। তোর ইজ্জতকে শরবত বানিয়ে আমি হুঁশিয়ার ভদ্রলোক, তোর হাতটা ছেড়ে দাও, নইলে এই পাকা বাঁশের লাঠি মেরে তোমার মাথাটাকে আমি তোর হাতের লাঠিটা মাটিতে নেওয়া বলছি, নইলে বাপ বলারও সময় পাবি না। ফেলে দে, ফেলে দে কাঞ্চা, তুই লাঠিটা ফেলে দে। বাতাসি, এই মেয়েটা ভালো করে মন দিয়ে শুনে না। তোর যৌবনের মিষ্টি গন্ধ যখন আমার মনে লেগেছে, তখন আজ হোক আর কালই হোক বাবু, তোর যৌবনের মিষ্টির ভান্ডারটাকে আমি লুট করবই করব। অসীম, অসীম নাম আমার। বাচ্চা তোকে না জানি। দাঁড়া কাঞ্চা, দাঁড়া, আমার জন্য কেন তুই নিজের বিপদ দিকে আনতে যাচ্ছিস? এ কি বলছিস তুই বাতাসি? একটা লম্পট জানোয়ার যে কিনা আমার গায়ের মেয়ের ইজ্জত নিতে হাত বাড়াবে, তাকে তাকে আমি ও, আমি তাহলে তোর কাছে গায়ের মেয়ে ছাড়া আর অন্য কিছু নয় রে কাঞ্চা। বাতাসি, আমার চোখের ভাষা কি তুই বুঝতে পারিস না? আমার মনের কথা কি তুই তোর অন্তর দিয়ে জানতে পারিস না? আমি চাই রে বাতাসি, তো আমি চাই তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, তোর প্রাণের ব্যথা আমি প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই। তোর মনের সব কথা তুই আমায় খুলে বল বাতাসি। কেমন করে বলবো রে কাঞ্চা? আমরা যে মেয়ে মানুষ, আমাদের বুকটা ফেটে চৌচির হয়ে গেলেও মুখ যে ফোটে না রে কাঞ্চা, মুখ যে ফোটে না। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি জানতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি জানতে পারি, তবে তুমি কি আমার, তুমি
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলি ভগবান আছেন কি হে? আর কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা কান্ত নারায়ণ নমস্তুতে। এই সারা ভগবানের দেখা মেলাই ভাই। জয় রাধে জয় রাধে। ভগবান কে যাচ্ছে? একি আপনি? হ্যাঁ মানে তোমরা কেমন আছো তাই একটু দেখতে এলাম। তোমরা আমার নিজের লোক কিনা তাই। আপনি বসুন জেঠু। আবার জেঠু কেন? আমার আসল বয়স যাই হোক না কেন, আমার মনের বয়স হু করে কমে যাচ্ছে। তুমি বরং আমাকে একটু ভালোবাসা দিও। আই বুড়ো মেয়ের সঙ্গে এই বুড়োর পিড়ি একবারে রঙে রসে খাসা জমে যাবে। জয় রাধে জয় রাধে। যাক সে কথা, ভগবান কি বাড়িতে আছে? না, বাবা বাড়িতে নেই। তোমার মা? মা পাশের বাড়িতে গেছেন। বড়ই সুখবর বড়ই সুখবর। তাহলে বাড়িতে শুধু তুমি আর আমি। জয় রাধে জয় রাধে। কি বললেন? না মানে এই বলছিলাম তোমরা তো এখন বড্ড কষ্ট পাচ্ছ। তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়ানোর জন্য অনেক খরচ হয়েছে। ভিটে মাটিটাও পর্যন্ত আমার কাছে বন্ধক আছে। ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে। তোমার দাদা কি সেই কর্তব্যের কথা মনে করবে? আমার দাদা সেরকম নয়। না মানে আজকালকার ছেলে বলেই তো কথা, নিজের স্বার্থ বাগিয়ে নিয়ে সে যদি কেটে পড়ে ভগবান তো পথে বসবে, তার সঙ্গে তোমার জীবনটা অকালে নষ্ট হয়ে যাবে। জয় রাধে জয় রাধে। কি বললেন? কি আর বলবো চন্দ্রা, তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। দুধে আলতা রং, রূপসীর মতো রূপ থাকতে তুমি কিনা জয় রাধে। আবার জেঠু কেন জেঠু কেন জেঠু বলে তুমি আমার বুকটা আঘাত দাও মায়েরি। দেবীর মা মারা যাওয়ার সময় আমার উপবাসী মনটা উপোস হয়ে রয়ে গেছে। তুমি যদি একটু মাঝে মাঝে ইয়ে দিতে পারো। কি দেব? একটু সোহাগ, এক চিলিতে ভালোবাসা। আপনি? আমি তোমার কোনো অভাব রাখবো না চন্দ্রা। টেপির মায়ের যা গয়না আছে আমি তোমায় দিয়ে দেবো। তোমাদের ভিটে বাড়ি বন্ধক রেখেছি আমি, টাকা দিয়েছি, তার সুদও লাগবে না। তোমার উপসী মনটা শুধু আমার একটু ইয়ে করে দাও মাইরি। বলছি বলে চিৎকার করে আমি আপনার সামনে রাখতে পারবো না। কি হয়েছে আমার চন্দ্রা? তুই এভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছি বুঝতে পারো না? কি করো, কোথায় যাও তোমরা? সব ঝামেলাকে আমাকে পোহাতে হবে। ঝামেলা মানে? উনি নিশ্চয়ই তোকে কিছু বলেছেন। জয় রাধে জয় রাধে। আমি আর কি বলবো মা লক্ষ্মী, টাকার তাগদা দিতে এসে কাউকে না দেখতে পেয়ে আমি ফিরেই যাচ্ছিলাম। চন্দ্রামা হঠাৎ আমায় বলল ভজহরিদা। বললেন চন্দ্রা আপনাকে ভজহরিদা বললো? সেই কথাই তো বলছি মা লক্ষ্মী। ভগবান আমার ছোট ভাইয়ের মতো, আমাকে দাদা বলে কত মান্যি করে। আমি কি না জয় রাধে। চন্দ্রা আপনাকে কি বলেছে আপনি তাই বলুন। বললো ভজহরিদা এখন তো আমরা সুদ দিতে পারবো না, যখন না
বাড়িতে কেউ থাকবে, তুমি চুপি চুপি এসো। আমি আমার রূপ যৌবন দিয়ে বেড়ে যান বলছি, নইলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। যাচ্ছি যাচ্ছি, তবে তুমিও আমার কথা শুনে রেখো মেয়ে। প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু হই, পিতৃস্থানীয়। যতই তুমি নষ্টা মেয়ের মতো আমার চরিত্রকে কলঙ্কিত করতে চাও, আমার মতো একনিষ্ঠ ব্রাহ্মণের চরিত্রকে কলঙ্কিত করা এত সহজ নয়। তোমার বাবাকে জানিয়ে রেখো, পরশু আবার আমি আসবো। সেদিন যদি আমার সমস্ত টাকা না ফিরিয়ে দিয়ে ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না নাও, তাহলে সেই দলিলেই আমি আমার নামটা লিখে নেব। জয় রাধে, সে চুল জয় রাধে। ছোট লোক জানি রে মা, জানি ওই অসৎ লোকটা যতই নিজের স্বরূপ ঢেকে রাখার চেষ্টা করুক না কেন, ওর আসল চরিত্রটা জানতে আমাদের কারো বাকি নেই রে মা। কিন্তু সব কিছু জেনে শুনে বাবা কেন ওই লোকটার কাছে হাত পাততে গেলে? বিপদে পড়লে শত্রুকে যে বিশ্বাস করতে হয় রে মা। মা, এ নিয়ে তুই কিচ্ছু ভাবি না। আমাদের কল্যাণ যখন এসে গেছে তখন আর আমাদের চিন্তা নেই। কল্যাণই আমাদের সব দেনা শোধ করে দেবে, আর সেই সঙ্গে তোর বিয়েটাও দিয়ে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব দিদির বিয়ে দিয়ে একটা সুন্দরী দেখে বৌদি আনার ব্যবস্থা করো। মোটেই না, মোটেই না। আগে দাদার বিয়ে, তারপর তোর বিয়ে। আর তোর বিয়ে? বিয়ে আমি করবই না। তবে হয়েছে আর কি, তোর মতন রায়বাঘিনী ননদিনী বাড়িতে আছে জানলে কোনো মেয়ের বাবা কি আর এখানে বিয়ে দেবে? কি বললি? আমি রায়বাঘিনী ননদিনী, আর তুই কি শুনি? আমি হলাম দেওর লক্ষণ। লক্ষণ না ছাই, আমি দেখবো আমি এই বাড়িতে থাকলে কোনো মেয়ের বাবা বিয়ে দেয় কিনা। বাবা এমন করে ডাকছে কেন? হ্যাঁ তাই তো। বাবা তুমি ওখানে ডাকতে ডাকতে ছুটে আসছো কেন? আমার হতাশার প্রদীপ আজ নিভে গেছে চন্দ্রা। আমার স্বপ্নের বাগানে কলঙ্কের ক্ষত চিহ্ন। কি বলছো? ওরে চন্দ্রা, শিগগির তুই দাদাকে খবর দে। তাকে খবর দেবে বড় বউ? সে কি আর আছে? আচ্ছা মানে দাদার কি কোনো বিপদ? এ কি বাবা তুমি অমন করছো কেন? তাই তো আমি এমন করছি কেন? আনন্দ করো মা চন্দ্রা, আনন্দ করো বড় বউ। আজ তোমার বড় ছেলে আমাদের সমস্ত স্বপ্নকে খুন করে নিয়ে আমায় ক্ষমা করো মা, আমি নিতান্ত নিরুপায় হয়ে এই বিয়ে করতে বাধ্য হলাম। কি বললি দাদা? কি বললি কল্যাণ? তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে কল্যাণ, বিয়ে করার আগে একটিবার তোর আমাদের কথা মনে পড়লো না? একটিবার মনে হলো না তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, অথচ তুই? দাঁড়াও মা দাঁড়াও, দাদা অত অকৃতজ্ঞ নয় যে তোর বাবা মায়ের কষ্টকে অস্বীকার করবে। আমার তো তাই মনে হয়, নিশ্চয় দাদা কোনো বিপদে পড়ে। না রে চন্দ্রা, তোর দাদার কোনো বিপদ হয়নি। তোর দাদা যদি বিলেত থেকে মেম্বেও নিয়ে আসতো তাহলে আমি অবাক হতাম না। তোর এই চরিত্রবান দাদার যে চরিত্রহীন পরিচয় আমি পেয়েছি। লাহারি মশাইয়ের মেয়ের ছিল তাহারি করে আমাদের বংশের মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছে বড় বউ। তাই তো লাহারি মশাই ওকে জোর করে ওর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। তুমি আমায় বধির করে দাও, আর আমি সইতে পারছি না, কিছুতেই না। এই যে কল্যাণ, তুমি যে ভিতরে ঢুকে সকলের সঙ্গে গল্পে মত্ত হয়ে আছো, বলি আমি কি বাইরে বোবার মতো একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? থামো!
ও বৌদি ফৌদি বলে নেকামো করো না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলির কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে রাজি নই। কি বললে তুমি? তুমি তোমার নিজের মুখে স্বামীর নাম উচ্চারণ করলে? হ্যাঁ, করলাম। কেন স্বামীর নাম মুখে উচ্চারণ করলে কি মুখে ফোসকা পড়ে যাবে নাকি? এই যে কল্যাণের বাবা, আই মিন ইউ, ইয়েস, আপনাকেই বলছি। বেশ তো সগৌরবে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এলেন, তা আমায় রাখবেন কোথায়? এই মাটির কুঁড়ে ঘরে? মাটির কুঁড়ে ঘরে হলো শ্বশুরের ভিটে যে স্বর্গ বৌদি। কি বললে? বড় লোকের মেয়ে হলো এখন তুমি এই দরিদ্র পরিবারের গৃহবধূ। হ্যাঁ বৌমা, এই নির্লজ্জ সাজ ছেড়ে ফেলে তোমাকে সাজতে হবে আদর্শ কুলবধূর সাজ। স্মৃতিতে সিঁদুর পরে তোমাকে যে সাজ এ সংসারের মঙ্গল কামনা করতে হবে না। লক্ষ্মীর পাঁচালীর করুণ সুরে আরাধনা করতে হবে লক্ষ্মীর কমল চরণ। সাবধান রিয়া, আমার গুরুজনদের সঙ্গে সমীহ করে কথা বলো। তার আগে আমারও শেষ কথা শুনে রাখো ইডিয়েট। এই মাটির কুঁড়ে ঘরে আর আমি 5টা মিনিটও থাকতে রাজি নই। সারাটা জীবন তোমাকে এই মাটির কুঁড়ে ঘরেই থাকতে হবে। তা কি করে হয় বাবাজি? তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, টিভি, ফ্রিজ, ভিসিডি, পার্সোনাল বয় নেই। আমার মেয়েটা সারাদিন কেমন করে কাটাবে? লাহারি মশাই, হ্যাঁ রে মামুনি, তুই হাজার অসুবিধার মধ্যে পড়বি ভেবেই আমি তোদের আনতে চলে এলাম। চলো বাবা কল্যাণ, তোমার বাড়িতে যতদিন না আমার মেয়ের থাকার সুব্যবস্থা হবে ততদিন আমার বাড়িতেই থাকবে। না না লাহারি মশাই, আমার বুকের পাঁজরটাকে ভেঙে কুড়িয়ে আমার কল্যাণকে আপনি কেড়ে নেবেন। কেড়ে নিলাম কোথায়? আমি বললাম না যে তোমার বাড়িতে আমার মেয়ের থাকার সুব্যবস্থা হয়ে গেলে ব্যাস। থাক, এখানেই যদি আপনার মেয়ের থাকার অসুবিধা হয় তাহলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমি আমার মা, বাবা, ভাই, বোন এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। তা কি করে হয় বাবাজি? এই তুমি এখানে থাকবে আর আমার মেয়ে থাকবে সেখানে। এটা কেমন? এই দৃষ্টিকটু হচ্ছে না বাবা? যতই দৃষ্টিকটু হোক, কল্যাণ তার মা, বাবা, ভাই, বোনকে ছেড়ে কিছুতেই শ্বশুর বাড়িতে গিয়ে দিন কাটাবে না। ও তাহলে আমাকে বাঁকা পথটায় হাঁটতে হবে। হ্যাঁ, বাঁকা পথ। কল্যাণ যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যায় তাহলে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে থানায় গিয়ে রিপোর্ট করব যে বাড়ির সকলে মিলে আমার মেয়েকে নির্যাতন করে বাড়ি থেকে বার করে দিয়ে। এবার কি হবে বাবা? ভগবান ভট্টা আশার সাগরে নিরাশার ঝড় ছেড়ে পড়বে। জীবন নদীর দুকুলে উঠবে কান্নার ঢেউ। সেই স্বপ্নের সেই ভগবান আজ সেই ভিখারি হয়ে যাবে। বাবা, বাবা তুমি বলে দাও এবার আমি কি করব? চলে যা কল্যাণ, নিজের হাতে যখন তুই বিষ পান করেছিস সেই বিষের জ্বালাটাও অনুভব করবি। যা। না 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 বাবা, তোমরা আমাকে যেতে দিও না। তুমি আমাকে যেতে দিও। চলে এসো বাবা, চলে এসো বাবা। তুই আমাকে যেতে দিস না। তুমি আমাকে যেতে দিও। ঠিক না কথা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না। ধরে ঠিক না কথা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছে নিয়তি
হয়।